প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা বীজগাণিতিক রাশির পার্ট 2 এইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আজকে এই যে বীজগাণিতিক রাশি এটা আমরা শেষ দিব এবং তোমরা যা যা জানতে চেয়েছো তো সেই সব উত্তর আজকে পাওয়া যাবে। চলো শুরু করা যাক। দেখো, আমরা ম্যাক্সিমাম পার্টে আলোচনা করেছি আগে। আজকে হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। মানে আমরা আসলে বীজগাণিতিক রাশি যে কারণে পড়াশোনা করব তার একদম প্র্যাকটিক্যাল জিনিসটা হচ্ছে আজকে আমরা দেখব কিভাবে বীজগাণিতিক সূত্র গঠন করে প্রয়োগ করা যায়। আচ্ছা, প্রথমেই এই চ্যাপ্টারের জন্য বেশ কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো তোমরা অলরেডি জানো, তারপরেও আমি তোমাদেরকে একটু মনে করাই দেব এবং এইটা মনে রেখে আমরা সামনের দিকে আগাতে থাকবো। দেখো, প্রথমে আমি লিখলাম যে সময় ও কাজ বিষয়ক সমস্যার ক্ষেত্রে, মানে আমাদের জীবনে আশেপাশে যে সময় এবং কাজ বিষয়ক যত সমস্যা আছে সেই সমস্যাকে আমরা W=QNX এই ফর্মুলা দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারি। এই ফর্মুলা তোমরা এখন মাথার মধ্যে ঢোকাও। তো এখন কিউ কি জিনিস? কিউ হলো প্রত্যেক একক সময়ে কাজের যে অংশ সম্পন্ন হয়, মানে একটা নির্দিষ্ট টাইমে কাজের যে পরিমাণ অংশ করা হয়। আচ্ছা, এরপর এন যতজন লোক কাজ করে, আর এক্সটা হচ্ছে কাজের মোট সময়, মানে কতক্ষণ কাজ করবে। আর ডাব্লিউ যেটা আমরা চাই সেটা হলো এন জনে এক্স সময়ে কাজের যে অংশ সম্পন্ন করে, সেটা পুরোটাও করতে পারে অথবা কিছু অংশ করতে পারে। তাহলে আমরা মনে হয় W=QNX এই ফর্মুলার সাথে পরিচিত হইলাম এবং এটা একদম মাথার মধ্যে সেভ করো। আচ্ছা, এরপরে দেয় ও প্রাপ্য বিষয়ক সমস্যা, মানে তুমি কাউকে কিছু দিবা অথবা তুমি কারো কাছ থেকে কিছু নিবা, এই জাতীয় যত সমস্যা আছে, তার মানে আমাদের জীবনে যত সমস্যা, সব সমস্যার সমাধান কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আছে। দেখো, তাহলে এটা আরো সহজ। A=QN, A=QN, দ্যাট মিনস কিউ কি জিনিস? ছোট হাতের কিউ, যেটা জন প্রতি দেয় বা প্রাপ্য টাকার পরিমাণ। লেট 50 জন কাজ করে, প্রতিজন কত টাকা পায় বা দেয়। আর এন হলো লোক সংখ্যা, কতজন কাজ করলো তাদের সংখ্যা। আর এ হলো টাকার পরিমাণ, মানে যত দিবা বা নিবা তার মোট টাকার যে পরিমাণটা। সিম্পল ফর্মুলা, আমার মনে হয় সবার মাথায় আছে, আরেকবার একটু ঝালাই করে নাও। আচ্ছা, এরপরে যাও সময় ও দূরত্ব বিষয়ক যে সমস্যা, সময় দূরত্ব। হ্যাঁ, আমাদের এটা নিত্যদিনের সমস্যা। এই সময়ের মধ্যে আমরা অত দূর যাইতে পারবো কিনা বা পৌঁছাইতে পারবো কিনা, সে আসতে পারবে কিনা, এরকম কিন্তু প্রবলেমের শেষ নেই। তো এই প্রবলেমগুলো আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারবো। D=VT, এটাকে AC=VT বললে সবচেয়ে বেশি তোমাদের পরিচিত মনে হয়, কিন্তু আমরা এই ক্ষেত্রে ডিস্টেন্স নিয়ে আছি। AC= না বলে D=VT বললাম। ভি হচ্ছে প্রতি ঘন্টায় গতিবেগ বা প্রতি এক সময় তুমি বলতে পারো। আচ্ছা, টি হলো মোট সময় আর ডি হলো মোট দূরত্ব। তাহলে এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমরা অনেক, যে নৌকার অঙ্ক, যে কোনো গতি বিষয়ক অঙ্ক, সেখানে মানুষ থাকতে পারে, নৌকা থাকতে পারে, গাড়ি থাকতে পারে, যে কোনো টাইপের অঙ্ক এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো। এরকম ফর্মুলা কিন্তু বেশ কিছু আছে, তো এগুলো প্রত্যেকটা আমরা দেখাবো। কিন্তু আমরা প্রত্যেক ক্লাসের শুরুতে আমরা একটা কথা বলি যে ম্যাথ করতে তোমাদের কি লাগবে? বইটা লাগবে এবং খাতা লাগবে, কলম লাগবে এবং সাথে একটা ক্যালকুলেটর লাগবে। এই কথা আমি প্রত্যেকদিন মনে করে দিচ্ছি। এই জিনিস নিয়ে তোমরা বসো, দেখবা একদম সব সমস্যা খুবই সুন্দরভাবে সমাধান করতে পারবা। তাহলে আমরা সবগুলো একদম নিয়ে বসো, ক্যালকুলেটরটা যেন অরিজিনাল হয়। কে তোর পরীক্ষা কেমন হলো?
আরে পেপার ইজি ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা পরীক্ষা দিতে দিতে বন্ধ হয়ে গেছিল। দেখা একটু। আরে ভাই, এটা তো নকল ক্যাসিও, খারাপ তো হবেই। নকল করে যারা, তারা ক্যাসিও ক্যালকুলেটরস এর ডিজাইন, মডেল নাম্বার, নাম সব কপি করে নিয়েছে, কিন্তু তাও সব কটাই ফেলিয়ার। কারণ অরিজিনাল ইজ অরিজিনাল, তাই সব সময় অরিজিনাল ক্যাসিও ক্যালকুলেটরস ইউজ করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এন্ড ডিউরেবল। আচ্ছা, তো আমরা অবশ্যই একটি অরিজিনাল ক্যালকুলেটর নিয়ে বসলাম। খাতা কলম তো আছেই, বইও আছে। আরো কিছু ফর্মুলা আমরা দেখে নেই। দেখো, নল ও চৌবাচ্চা বিষয়ক সমস্যার ক্ষেত্রে এটা একদম পুরনো সমস্যা বলা যায়। নল এবং চৌবাচ্চা মানে দীর্ঘদিন আগে থেকে এই অঙ্কগুলো আছে এবং এখনো আছে এবং সারা জীবনই থাকবে। মানে পানির ট্যাঙ্কি সোজা কথা। দেখো, কিউটি ইকুয়াল টু কিউ নট প্লাস মাইনাস ছোট কিউটি। এখানে কিউ নট হচ্ছে স্টার্টিং টাইম, যখন একদম স্টার্ট হলো বা নলের মুখ খুলে দিলাম, ওই সময়ে চৌবাচ্চার মধ্যে যে পরিমাণ পানি ছিল, দ্যাট ইজ দ্য কিউ নট। এরপরে ছোট কিউ, প্রতি একক সময়ে নল দিয়ে যে পরিমাণ পানি প্রবেশ করে বা বের হয়। তার মানে তুমি যদি প্রবেশ করানোর চিন্তা করো তাহলে প্রবেশ করানোর হিসাব, আর যদি পানি বের করার চিন্তা করো তাহলে বের করার হিসাব। আর টি হলো টোটাল টাইমটা, অতিক্রান্ত সময়, কতক্ষণ এই ঘটনাটা ঘটছে। আর আমরা কি চাই? কিউটি বের করতে। তো টি সময়ে চৌবাচ্চায় পানির পরিমাণ, তার মানে 1 ঘন্টা মেশিন ছেড়ে রাখলাম, সবকিছু হলো, 1 ঘন্টা পরে আমার চৌবাচ্চায় কতটুকু পানি থাকবে, পুরা সেই ফর্মুলা। মানে এখানে বসায় দিলেই কিন্তু ম্যাথ সহজেই মিলে যাবে। দেখো পরেরটায় যাই। শতকরা অংশ বিষয়ক সমস্যার ক্ষেত্রে শতকরা জিনিসটা তো তোমার গুরুত্বপূর্ণ। তুমি যখন বলো যে আমি কলেজে বা স্কুলে ফার্স্ট হয়েছি, তখন কেউ না কেউ জিজ্ঞেস করে যে নাম্বারের পার্সেন্টেজ বলো। তো নাম্বারের পার্সেন্টেজ, যে কোনো কিছুর পার্সেন্টেজ বের করার জন্য কিন্তু আমাদের একটি ভালো ফর্মুলা দরকার, যাতে আমরা সহজেই বের করতে পারি যে কোনো কিছুর ক্ষেত্রে। দেখো কত সহজ। পি ইকুয়াল টু বি আর। পি ইকুয়াল টু বি আর, এখানে পি কি জিনিস, বি কি জিনিস, আর কি জিনিস, এই জিনিসগুলো যদি ভালো মতো জানো তাহলে এগুলো মনে থাকবে। আর আন্দাজে যদি আমরা করি পি ইকুয়াল টু বি আর কি জিনিস, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না। দেখো, বি মোট রাশি, আর শতকরা হার। মোট রাশি মানে মোট যে টাকা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। শতকরা হার অনেক সময় দেখা থাকে 5%, তাহলে 5% মানে কিন্তু এস 5/100, 10% মানে 10/100 আর এর মান। আর পি মানে শতকরা অংশ, মানে কত পার্সেন্ট আসবে, দ্যাট ইজ বি এর এস পার্সেন্ট। এই কথার অর্থ হচ্ছে বি আর। আর মানে যত পার্সেন্ট তত ডিভাইডেড বাই 100। তাহলে আমরা কিন্তু খুবই সিম্পল ফর্মুলা, অবশ্যই মনে থাকার কথা। আচ্ছা, এরপর আসলে লাভ ক্ষতি। লাভ ক্ষতি নিয়েই তো আছি আমরা সবসময়। যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করি কি এখানে কি আমার লাভ হবে না ক্ষতি হবে। সব কিছুর ক্ষেত্রে মানুষের, একদম মানুষের ক্ষেত্রে এই লাভ ক্ষতি জিনিসটা একদম সারাক্ষণ তার মাথার মধ্যে থাকে, যে কোনো কাজের ক্ষেত্রে। দেখো লাভ ক্ষতির ফর্মুলা আর কত সহজ। এস ইকুয়াল টু সি ইন্টু 1 প্লাস মাইনাস আর। এটা অর্থ কি? এস মানে সেল প্রাইস, আর সি মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য, আর হলো লাভ বা ক্ষতির শতকরা হার। তারপর যখন লাভ হবে তখন আমি প্লাস চিন্তা করব, আর যখন ক্ষতি হবে তখন আমি মাইনাস চিন্তা করব। তো এই ফর্মুলাটা আমার মনে হয় খুব সহজ, আমরা আশা করি বুঝতে পারলাম। আচ্ছা, বিনিয়োগ বা মুনাফা বিষয়ক সমস্যার ক্ষেত্রে তো আমরা যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করি, কিসের জন্য? মুনাফার জন্য। সব কিছুর মধ্যে বিনিয়োগ আছে, যেমন এই যে তুমি পড়াশোনা করতেছো, এটাও কিন্তু একটা বিনিয়োগ। কি চাও? একটা ভালো রেজাল্ট চাও, দ্যাট ইজ দ্য মুনাফা। সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমাদের বিনিয়োগ এবং মুনাফা হিসাবটা আছে। এখানে একটা সুন্দর ফর্মুলা আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এইখানে আমি দুটো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করছি, সেটা হলো আই ইকুয়াল টু পি এন আর। এইটা একেবারে তোমাদের মাথার মধ্যে সেভ করা আছে, আই ইকুয়াল টু পি এন আর। আর একটা হচ্ছে তোমার সি ইকুয়াল টু এই জিনিস আই ইকুয়াল টু পি এন আর। এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফা। মানে আই কি জিনিস? আই হলো এন একক সময় পরে সরল মুনাফা কত। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ জিনিস নির্দিষ্ট টাইম পর্যন্ত রাখার পর তুমি কি পরিমাণ মুনাফা পাবা, এটা সরল হিসাবে। তো এন হলো টাইম, আর পি হলো যা তোমার মূলধন, মানে যে টাকা বলো আর যাই বলো যেটা রাখছো সেটা হচ্ছে পি। আর হলো একক সময়ে
একক মূলধনের মুনাফা মানে কত মুনাফাটা হইলো আর কি, পার্সেন্টেজ মুনাফার 5, 10%, 12%, 8%, 9% এসব। আর এ হলো এন একক সময় পরে সরল মুনাফা সহ মূলধন। এই যে তার মানে মূলধনের সাথে যদি আমি আয় যোগ করি দেন আমি পাবো এ। আচ্ছা, এটা গেল সরল। কিন্তু যদি চক্রবৃদ্ধি মুনাফা হয়, চক্রবৃদ্ধি মুনাফা মানে হলো যে একটা টাইম পর তোমাকে ইন্টারেস্ট দেওয়া হলো, মুনাফা দেওয়া হলো, সেই মুনাফা আবার আসল হয়ে গেল, এরপর সেই জিনিসের উপর আবার মুনাফা হতে থাকবে। এই যে কিছুদিন পর পর, কিছু টাইম পর পর মুনাফা আসল হয়ে যায়, আসল আবার তার উপরে মুনাফা হয়, সেই জিনিসের নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সহ মূলধন। সি, এই ফর্মুলাটা একটু মনোযোগ দিয়ে রাখো। দেখো, একই জিনিস পি 1 + r টু দি পাওয়ার n, এটা দিয়ে আমরা অনেক অঙ্ক করার চেষ্টা করব, তো তোমরা নিজেরা করবা। তাহলে এই দুটো ফর্মুলা যেন কনফ্লিক্ট না লাগে সেই জিনিসটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা অনেক ফর্মুলা শিখে গেলাম। এখন আমরা একটু প্র্যাকটিস করে দেখি আমরা আসলে কি শিখলাম। দেখো, এইখানে আমি লিখছি যে বার্ষিক শতকরা শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় 1500 টাকা 3 বছরের সব বৃদ্ধিমূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। ব্যাপারটা কিন্তু চক্রবৃদ্ধির সাথে কানেক্টেড। আচ্ছা, আমরা প্রথমে নরমাল সিস্টেমে যদি করি, দেখো এইখানে তুমি প্রথমে লিখতে পারো এইভাবে, যেখানে মূলধন, প্রথমে আমরা নরমাল সিস্টেমে করি, তারপর এমসিকিউ ক্যালকুলেটর ইউজ করে আমরা দেখাবো। দেখো এখানে মূলধন পি সমান সমান, তুমি যে ফর্মুলা শিখছো ওইভাবে লিখবা। এখানে 1500 আমি দিলাম, তুমি 15,000 যা মন চাই দাও, এত টাকা। আচ্ছা, হার মানে মুনাফার হার আমি সংক্ষেপে লিখি আর সমান সমান 6 টাকা। তাহলে আর সমান সমান 6% মানে হলো 6/100, 6/100। এবার টাইম, আমার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলার মধ্যে কিন্তু টাইম তোমরা এন দ্বারা এক্সপ্রেস করছি, এটা হলো তোমার 3 বছর। আচ্ছা, এখন তুমি এই জিনিস দিয়ে যে সবৃদ্ধি মূল, এই সবৃদ্ধি মূলটাকে কিন্তু একটা নাম দেওয়া আছে আমাদের, সবৃদ্ধি মূলকে আমরা লিখলাম সি। এরপরে দেখো একদম শেষে যে ফর্মুলা শিখলাম আমি এখানে লিখলাম যে এই ক্ষেত্রে আমরা পাই বা আমরা জানি, তুমি যে স্টাইলে লেখো এগুলো হচ্ছে লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এই ক্ষেত্রে আমরা পাই, আমার ফর্মুলা কি ছিল, সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r টু দি পাওয়ার n, এটা কিন্তু আমাদের ফর্মুলা ছিল। এখান থেকে আমি কিন্তু সব জানি। ধরো মন চাইলে এখান থেকে আমরা আর এর ভ্যালু বের করে রাখতে পারো 6 দিয়ে। দেখো এটা যদি আমরা বের করে রাখি, দেখো তোমার মন চাইলে তুমি এটা একটু দেখাই দিতে চাও, কোনো কনফিউশন থাকা যাবে না। দেখো 0.06, তুমি এমনিও লিখতে পারতা কিন্তু বাকি কিছু মানসিক শান্তি 0.06। আচ্ছা, এখন আমাদের সবগুলো ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো আমি ইউজ করে দিই। পি মানে 1500, আর মানে 0.06, এন মানে 3। তাহলে এখন কিন্তু আমরা খুব সহজে সবৃদ্ধি মূলটা বের করতে পারবো। চলো বের করি। দেখো 1 + 0.06 ব্র্যাকেট ক্লোজ
দেন পাওয়ার আছে 3 ইন্টু 1500। দেখো এখানে যে জিনিসটা আসছে 1786.524। এত টাকা। তাহলে এটাকে কিন্তু আমরা একটা উত্তর বলতে পারি। তাহলে সবৃদ্ধি মূল বের হয়ে গেল। এখন আমার তো মূলটা আমার জানা ছিল 1500, আমাকে বলছে চক্রবৃদ্ধি মুনাফা বের করো। এটা তো কোনো ব্যাপার না, মাইনাস করে দিলে হয়ে গেল। দেয়ারফর চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান যেটা আসলো দেখো 1786.524 মাইনাস 1500। এখনো আমরা দেখো মাইনাস 286.524। আমার মনে হয় আমরা ফর্মুলা ইউজ করে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল এবং তোমার মুনাফা দুইটা বের করতে পারি। এখন ইচ্ছা করলে এখান থেকে সরল মুনাফাটাও কিন্তু আমরা বের করতে পারবো, আমাদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না। সবাই আশা করি ক্লিয়ার। এখন চলো নেক্সট পরেরটাই যাই দেখি। দেখো এখানে যদি আমরা দেখাই, এখানে আমি লিখলাম যে টাকায় 10টি লেবু বিক্রয় করায় 50% ক্ষতি হয়। টাকায় 6টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে তুমি কিন্তু দুই ভাবে করতে পারো। একটা হলো যে তুমি লিখে লিখে করতে পারো, সেটা তো আছে, কিন্তু তোমাকে কিছুক্ষণ আগে একটা ম্যাজিক ফর্মুলা শেখানো হয়েছে, সেই ফর্মুলা যদি ইউজ করো দেখো খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে এখানে। তাহলে এইখান থেকে আমরা যদি এইভাবে চিন্তা করি, দেখো এভাবে লিখলাম, এখানে টাকায় 10টি লেবু বিক্রয় করা হয়েছে। তাহলে এখন আমরা কিন্তু বলতে পারি, মনে আছে কিনা, বিক্রয় মূল্য এস, আমি নাম লিখলাম এটার নাম বিক্রয় মূল্য, এস সমান সমান 1। আচ্ছা, আর হলো আর 50%। তাহলে এটাকে আমরা লিখতে পারি 50/100। মন চাইলে এখান থেকে তুমি হাফও লিখে রাখতে পারো। আসলে কত টাকাটা কিনছে 10টা সেটা কিন্তু আমরা জানি না, তাইলে আমরা একটু লিখে নিতে পারি এখানে ক্রয় মূল্য সমান সমান সি। এই দিয়ে লেখা টান দিলাম, মানে এই ক্ষেত্রে আমরা পাই। আমাদের মেন হচ্ছে ক্যালকুলেশনটা শেখা দরকার। তাহলে তোমাকে যে ক্ষতি হয়েছে, তো ক্ষতির ক্ষেত্রে আমরা যে ফর্মুলা তোমাকে শিখাইলাম, এস ইকুয়াল টু সি ইন্টু 1 মাইনাস আর, মনে পড়ে কিনা? একটু আগেই কিন্তু আমরা শিখছি সি ইন্টু আর। এখন ভ্যালু বসাই দাও, ভ্যালু বসাইলে কিন্তু আশা করি ক্রয় মূল্য বের হয়ে যাবে। 1 সি 1 মাইনাস আর, দ্যাট ইজ সি বাই 2। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি সি সমান 2 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে 10টি লেবুর ক্রয় মূল্য ছিল 2 টাকা। এখন 6টি লেবু 1 টাকায় বিক্রি করতে চায়, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 6টার ক্রয় মূল্য কত সেটা আমরা আগে একটু বের করে নিই। দেখো এইভাবে লিখলাম, 10টি লেবুর ক্রয় মূল্য ছিল 2 টাকা। সুতরাং আমি কিন্তু পুরোপুরি লিখছি না,
একটি লেবুর ক্রয় মূল্য 2/10, দুই ভাবে অঙ্কটা করে দিলাম তোমাকে আমি। আমার দরকার 6টি, তাহলে 2 × 6 / 10। তুমি এইভাবেই পারো। দেখো আমরা লিখতে পারি 5। আচ্ছা, তাহলে 6টি লেবুর ক্রয় মূল্য আমরা বের করে ফেললাম। এখন মনে করো তুমি একটু ডেসিমাল পয়েন্টে দেখতে চাও, দরকার আছে দেখার 6/5। দেখো 1.2, আমরা কিন্তু আইডিয়া পেয়ে গেলাম যে 1.2 টাকা দিয়ে 6টা লেবু সে ক্রয় করছে, আর সে বিক্রি করতে চায় হচ্ছে 1 টাকায়। তাহলে 1.2 টাকা দিয়ে যদি 1 টাকায় বিক্রি করি তাহলে কি লাভ হবে না ক্ষতি হবে? আমার মনে হয় আমরা বুঝতে পারছি। দেখো এখানে আমরা দেখাই ক্ষতি। ক্ষতি হয়ে গেল কিন্তু 1.2 মাইনাস এত, তার মানে 0.2 টাকা যে ক্ষতি হলো, এটা কত টাকায়? কারণ 1 টাকা, মানে 1 টাকা বিক্রি করে তার 0.2 টাকা ক্ষতি হয়। তাহলে আমার শতকরা বের করতে বলছে, তাহলে একদম 100 দিয়ে গুণ করে দেই। দেখো 20, উত্তর হলো 20%। তো এখান থেকেও তুমি ইচ্ছা করলে দশমিকের গুণ তুমি একটু টেস্ট করে দেখতে পারো ক্যালকুলেটর দিয়ে। আর আমরা জানি যে 100 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা খুব সহজেই এটা বের করতে পারবো। আশা করি এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় নাই। ঠিক আছে, যে কোনো ক্যালকুলেশন, এই যে দেখো ক্যালকুলেটর তো আছেই, একদম ক্লিয়ার, চাপ দিলেই। দেখো এরপরে আমরা বলা যায় একটা ওভারঅল, আমরা আগের দিন কোনো যে কোশ্চেন গুলো করছি সেটাকে আরো ভালো করে আমরা একদম পুরা বীজগাণিতিক রাশির যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা দেখতে চাই। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক যেটা আমরা একটু বলছি, এই জিনিসটা তোমরা খুবই মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করো। আচ্ছা, প্রথমে গিভেন দ্যাট দেওয়া আছে দিয়ে আমি তুললাম x³ 1/x³ 18, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা আসে, খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। x⁶ 1 18x³ x6 দেখো আমাদের টার্গেট কিন্তু x এর ভ্যালু বের করা, তাহলে আমাকে ফর্মুলার কাছে যেতে হবে। তো আমরা তো এই চ্যাপ্টারে ফর্মুলাই শিখছি, তাহলে আমি লিখতে পারি x³ হোল স্কয়ার 2 × x মানে x³ সাথে কি এমন জিনিস মাল্টিপ্লাই করলে 18 হবে? 9। এরপরে বুঝি আর না বুঝি 9 স্কয়ার দিতে হবে। তো 9 স্কয়ার দেওয়ার কারণে এখানে কিন্তু 81 হয়ে গেল। আমার আছে 1, তাহলে আমি 80 আরো এক্সট্রা রয়ে গেল, সেটাকে আমি মাইনাস করে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, x³ মাইনাস 9 হোল স্কয়ার ইকুয়াল টু 80। এরপর x³ মাইনাস 9 √80। এখন √80টা কি জিনিস সেটা আমরা একটু জানতে চাই। দেখো একেবারে সুন্দর সিস্টেমে চলে আসছে কিন্তু 4√5, যেটা আমাদের
দরকার। তাহলে এখান থেকে আমি 4√5 ওখানে আছে, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 9 প্লাস 4√5। এখানে আসার পর সবাই দেখা যায় যে একটু চিন্তায় পড়ে যায়। তো এই ক্ষেত্রে তুমি একটা চেক করবা একটা জিনিস দিয়ে, যেমন ধরো যে অঙ্কটা আসলে অনেক সুন্দরভাবে হবে কিনা তা চেক করার একটি উপায় ক্যালকুলেটরের মধ্যে আছে। যে তোমার টার্গেট হবে যেটা, তোমার যে অ্যান্সারটা দেওয়া আছে এক্স, ওইটাকে কিউব করলে যদি এইটা আসে তাহলে বোঝা যাবে এটার ভিতরে ওইটা আছে। তো সেটা আমরা চেক করার জন্য একটা উপায় বের করি, দেখো। আচ্ছা, প্রথমেই দেখো এইভাবে আমরা লিখতে পারি কিনা, 3 প্লাস √5 ব্র্যাকেট দিলাম ডিভাইডেড বাই 2। অন্যভাবে তুলতে পারো, সমস্যা নেই। এটাকে আমরা কিউব করে দেখবো ঘটনা সত্যি কিনা। দেখো একদম ক্লিয়ার, 9 প্লাস 4√5 চলে আসছে। তার মানে কি এইটার কিউব এইটা, অতএব এটার কিউব রুট করলে এটা পাওয়া যাবে, এটা আছে। সো দ্যাট আমরা একটা মানসিক শান্তি পাইলাম যে আছে। তাইলে আমরা কি করব, এটার ভিতরে ডিজাইন করার চেষ্টা করব। এখন দেখো আমরা কিভাবে ডিজাইনটা করি। তাহলে আমি প্রথমে একটা জিনিস এখান থেকে আমরা দেখলাম, তো এখান থেকে আমি এটাকে এইদিকে নিয়ে গেলাম। নিচে 2 আছে, তার নিচে 2 আনতে হলে অবশ্যই এখানে 8 দিতে হবে। 8 ছাড়া তো পারবো না। তারপর 8 ইন্টু 9, ক্যালকুলেটর তোমার হাতে আছে, 72, 32√5। এটা কিন্তু আমি উপরে এবং নিচে 8 দ্বারা গুণ করলাম। কেন করলাম? কারণ 2 আছে, 2 কে ব্যালেন্স করার জন্য 8 লাগবে। আচ্ছা, এরপরে দেখো 72, কিন্তু ওই যে এখানে 3 আছে, এই যে 3 মানে কিউবের ফর্মে লাগবে, তাই 3 কে কিউব করলে 27 হয়। তাহলে তুমি 27 আগে দিয়ে দিবা। আচ্ছা, আরো একটা টেকনিক আছে। সে আর একটা টেকনিক হলো, যেহেতু আমি কিছুক্ষণ আগে চেক করে দেখছি কিউব আছে, তাহলে কিন্তু আমি সরাসরি এই জিনিসটা লিখতে পারি। দেখো এ কিউব 3a² b, কারণ আমি তো কিছুক্ষণ আগে চেক করছি, প্লাস 3ab² প্লাস b³ একটু ছোট করে দেখো √5 কিউব। আর নিচে তাহলে আমরা ইচ্ছা করে 2³ লিখতে পারি, কারণ এটা আমরা টেস্ট করছি কিছুক্ষণ। এখন আমি তাও মানসিক শান্তির জন্য চেক করে দেখি। 27, দেখো 9 27√5, এরপরে 9 45, এরপর 5√5। দেখো 27√5, 5√5 মানে 32, আর 45 আর 27 এটা যোগ করলে 72। আমার মনে হয় তোমরা একদম ক্লিয়ার বুঝতে পারছো। আর এই ক্যালকুলেটর এটা চেক করার কারণে কিন্তু এটা লেখার মতো তোমার সাহসটা হয়েছে। আচ্ছা, এখন তাহলে আমরা লিখতে পারি 3 প্লাস √5/2 তার হচ্ছে কিউব। এখন বোথ সাইডে x³ আছে, তাহলে 4 x = 3 প্লাস √5/2 প্রুভড। আমার মনে হয় আমরা একদম ক্লিয়ার, এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা কারোরই হয় নাই। আচ্ছা, তোমরা তোমাদের ক্যালকুলেটর দিয়ে তারপরও একটা চেক দাও, চেক দিলে তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা
পরেরটার দিকে যাই। দেখো, এটা কিন্তু খুবই জনপ্রিয় অঙ্ক, মানে মারাত্মক জনপ্রিয় অঙ্ক। আচ্ছা, এখন এখানে দেখো লেখা আছে পি প্লাস থ্রি, পি ইকুয়াল টু থ্রি প্লাস টু রুট টু হলে এই সেই করো। আচ্ছা, প্রশ্নটা খুবই মনোযোগ দিয়ে তোমরা দেখো। প্রথমে আমি এ নাম্বারের কাছে গেলাম। আচ্ছা, এ নাম্বারে একটা স্টাইল সবসময় তুমি সুন্দর করে লেখার চেষ্টা করবো। গিভেন দ্যাট দেওয়া আছে, জিটি কিন্তু আমি সংক্ষেপে লিখেছি, তোমরা কিন্তু লিখবা দেওয়া আছে। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 7y স্কোয়ার প্লাস 1 ফ্যাক্টরাইজ। তো 4 দেখে প্রথমে আমাদের অনেক ভাগশেষ উপপাদ্যগুলো মনে পড়তে পারে, কিন্তু আমাদের টার্গেট আমরা নর্মাল ভাবে পারি কিনা আমরা টেস্ট করবো আগে। তাহলে দেখো ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার 2 ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এই দিতে পারি। আচ্ছা, তোমাকে অঙ্কের চেহারা সুন্দর বানানোর জন্য কিন্তু টেকনিক দরকার। আমি যদি এখানে প্লাস দেই তাহলে কিন্তু আমার এখানে 9y স্কোয়ার লিখতে পারবো, আর 9y স্কোয়ারকে হোল স্কোয়ার ফর্মে লেখার একটি সুন্দর ফর্ম আছে, তাই আমি প্লাস দিলাম। তাহলে এখন y স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 3y হোল স্কোয়ার। এরপরে এই যে এদিকে চলে গেলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লাস্ট ক্লাসে শিখছি, তাইস y স্কোয়ার প্লাস 1 মাইনাস তাইস y। তো ফ্যাক্টরাইজ জিনিসটা আমার হয় আমাদের কাছে কোনো ব্যাপার না। তো ফ্যাক্টরাইজটা আমরা খুব ভালো মতো বুঝতে পারছি। তো আমাদের মেইন অঙ্ক হচ্ছে এর পরেরটা, সেই পরেরটার কাছে আমরা একটু যাই। দেখো, এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে, যে পি এর যে ভ্যালুটা, ঠিক আছে, ওইটা আমাদের দরকার। দেখো পি সমান সমান 3 প্লাস 2 রুট 2, ওইটার কাছে আমরা গেলাম। পি ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2। এই টাইপের যত অঙ্ক আছে আমাকে 1/p দরকার। ইনভার্টেন্ট বা ব্যস্তকরণ সব সময় এটা করতে হয়। আচ্ছা, এটা করার পর আমরা জানি যে নিচে যেটা আছে তার অনুবন্ধী রাশি দ্বারা তুমি গুণ করবা। তার মানে 3 মাইনাস রুট 2, 3 মাইনাস রুট 2। তো এই 3 মাইনাস রুট 2 আর 3 প্লাস রুট 2 এটাকে তুমি এখন দেখো কত আসে যদি আমরা টেস্ট করি। দেখো 3 একবার লিখি 3 স্কোয়ার মাইনাস 2 রুট 2 1। কত সুন্দর, নিচে 1 উপরে থাকলো 2 রুট 2। এই টাইপের ম্যাক্সিমাম প্রবলেমে কিন্তু এরকম কিছু একটা আসে। তো আমরা এখান থেকে এটা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এখন দেখো তোমার যে জিনিসটা বের করতে বলছে সেখানে আমাদের এই ভ্যালুগুলো লাগবে। ধরো পি প্লাস 1/p, তো যখন আমি প্লাস করব 2 রুট 2 ক্যান্সেল থাকলো 6। যখন p মাইনাস 1/p তখন দেখো 3 3 ক্যান্সেল থাকে 4 রুট 2। এই ভ্যালুটা আমরা একটু বের করে নিলাম। এখন আসো আমাদের যে জিনিসটা বের করতে বলছে ওখানে যাই। p টু দি পাওয়ার 4 1/p টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখতে পারবো a স্কোয়ার বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিছুক্ষণ আগেই দেখলাম a প্লাস বি
a মাইনাস বি। দেখো a প্লাস বি কেও আমরা ভাঙচুর করতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর ওটাকে আমরা লিখতে পারবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আশা করি সবাই ঠিক আছো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এখন এইটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, p প্লাস 1/p, এই যে তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম 6 স্কোয়ার মাইনাস 2, এরপর p প্লাস 1/p 6 আর p মাইনাস 1/p 4√2। এখন তুমি ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারো। দেখো সরাসরি আমরা লিখতে চাই, মাইনাস 2 34 ইন্টু 6 ইন্টু 4√2, একবারে ক্যালকুলেশন খতম। এই যে চেহারাটা কিন্তু একটু খারাপ আসছে। এখন যদি তুমি বলো যে না আমি ক্যালকুলেটর দিয়ে করব কিন্তু একদম অরিজিনাল ফর্মে আনতে চাই, সেটাও সম্ভব। দেখো তুমি মন ছেলে এরকম করে লিখবা 6 ইন্টু 4 ইন্টু কিছু মানে ছিল 36 মাইনাস 2 34, সাথে 4√2 থাকলো, মানে জাস্ট একটু বুদ্ধি দরকার আর যন্ত্র দরকার, সব মিলে 816√2। আচ্ছা, তার মানে কি আমরা দেখলাম যে কিভাবে ক্যালকুলেটর ইউজ করতে হয়, কিভাবে আবার টেকনিক করে ইরেশনাল নাম্বার সহ অ্যান্সার আনতে হয়। মানে তোমার বুদ্ধি কিন্তু অনেক দরকার, প্লাস ক্যালকুলেটর সাথে থাকলে হেল্প হবে। কিন্তু ডাইরেক্ট যদি আন্দাজে চাপো, বুদ্ধি যদি কম থাকে, তাহলে কিন্তু মানে আমাদের কিছু সমস্যা হবে। তাই ইরেশনাল নাম্বারটাকে ইরেশনাল নাম্বার হিসাবেই কিন্তু বিভিন্ন জায়গায় অ্যান্সারটা রাখার চেষ্টা করবো, ঠিক আছে? আর এমসিকিউ যখন দেখাবো তখন তো রুট ওভারই রাখে, সো দ্যাট এই লাইনেও আমাদের ঠিক থাকতে হবে। আচ্ছা, এরপরেই যে খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ক্রিয়েটিভটা, ঠিক আছে? তো তোমার কাজ হলো যেটা দেওয়া আছে প্রথমে তুমি সেটা লেখো। p equal to 3 plus 2√2। আচ্ছা, এটা আমরা লিখলাম প্রথমে। এখন যেহেতু রুট ওভার p বানাইতে হবে, তাহলে কিন্তু তোমাকে একটা হোল স্কোয়ারের ফর্ম দরকার। এটা তোমার মাথা দিয়ে আগে বের করে নিতে হবে। দেখো আমি 2√2 এটা লিখতে পারি কিনা, এরপর √2 হোল স্কোয়ার 2 ইন্টু a ইন্টু b প্লাস বি স্কোয়ার, তার মানে √2 প্লাস 1 হোল স্কোয়ার। আর এই বাম পাশে আমরা লিখতে পারি √p হোল স্কোয়ার। তাহলে কিন্তু √p আমরা নিয়ে আসলাম। আচ্ছা, এখন যেহেতু √p টা তুমি নিয়ে আসছো, তাহলে এখন 1/√p আমার দরকার, কারণ ওই যে ওই স্টাইলে যেতে হবে। 1/√p, তাহলে 1/, আর এরকম থাকলেই কনজুগেট, এটা এমনি তাকাইলে অ্যান্সার হবে। তারপরে মেন্টাল স্যাটিসফ্যাকশন দেখতে পারো, এমনি জানি আমরা -1, দেখো 1 সিম্পল, তারপরেও দেখলাম দ্যাট ইজ √2 - 1।
তাহলে এই মুহূর্তে তোমার যা যা দরকার সব কিছু কিন্তু তোমার কাছে চলে আসছে। তার মানে এখন আমরা এইদিকে যাই। therefore root over p 1/√p সমান সমান যোগ দেখো, সেটা 1 কাটা গেল 2√2। তো রুট ওভার পি কে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু আমার পি রুট ওভার পি চলে আসবে। সো দ্যাট আমরা কিউব করি, সরাসরি লিখলাম কিউব করে। হোল কিউব করলে তোমার এখানে আসলো পি রুট ওভার পি এ কিউব প্লাস বি কিউব, এখানে পি রুট ওভার পি প্লাস এ প্লাস বি ইন্টু 2√2, তাকে আবার কিউব করা দরকার। দেখো যদি এটাকে সরাসরি করতে চাই, 2√2 দেখো 4√2 না 8√2। ধর এখানে আমরা একটু ব্র্যাকেট ইউজ করতে পারি, 2√2 16√2। এই যে আচ্ছা, এখন এইটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, আর এইটা মানে হচ্ছে 2√2 3√2, তার মানে তোমার 6√2। তাহলে এখন আমরা সরাসরি দেখো therefore দিয়ে p root p প্লাস 1/p root p, এখন 16√2 থেকে 6√2 মাইনাস 10√2। আমার মনে হয় আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এবং এই যে অঙ্কটা কি স্টাইলে যে রুট ওভার থাকলে কিন্তু অনেকেই চিন্তায় পড়ে, কিন্তু বাট আমরা দেখলাম যে না, আমাদের চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, দেখো এইবার আমরা মোটামুটি একদম সব অঙ্ক শেষ করছি। একটা অন্য টাইপের অঙ্ক বই থেকে নিয়ে নিলাম সরাসরি। দেখো কোন সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। সমিতির সদস্য সংখ্যা এক্স এবং মোট চাঁদার পরিমাণ এ হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা, প্রথমে যদি আমরা এটা ক নাম্বার করার চেষ্টা করি, এটা তোমরা পারো, তারপর আমরা জাস্ট ফর্মুলার সাথে কানেকশন লাগানোর চেষ্টা করতেছি। এটা এখানে বলে দিছে সদস্য সংখ্যা এক্স। আচ্ছা, আবার চাঁদা দেয় 100 গুণ, তাহলে প্রত্যেককে চাঁদা দেয়, এটা হওয়ার কথা না 100x প্রত্যেকে চাঁদা, কারণ সমিতির সদস্য এক্স, চাঁদা দেয় 100 গুণ, তাহলে 100x। আর মোট চাঁদার পরিমাণ তাহলে জন আছে এক্স, আর এটাকে আমাদেরকে বলে দিছে এ, তাহলে এ সমান সমান আমরা বলতে পারি না 100x²। এটা হলো তোমার ক নাম্বার। আশা করি এটা বুঝতে আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় নাই। এখন সমিতির সদস্য সংখ্যা মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো। এখানে আর একটা কোশ্চেন তুমি ভালো মতো দেখো, যেটা বলছে এখানে দেখো 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। মানে 4 জন সদস্য কিন্তু চাঁদা দেয় নাই। 4 জন যদি চাঁদা দিয়ে না থাকে ক নম্বরের জন্য, তাহলে ছিল এক্স জন, 4 জন চাঁদা দিল না, তাহলে এক্স মাইনাস 4 জন চাঁদা দিছে। এই ক্ষেত্রে প্রত্যেকের চাঁদা দিত তোমার 100x, তাদের প্রত্যেকের চাঁদার পরিমাণ বেড়ে গেছে হচ্ছে 500 টাকা। এই পর্যায়ে কিন্তু চাঁদার পরিমাণ এত, 4 জন না দেওয়ায় বাকি জন এরা মিলে এই পরিমাণ চাঁদা দিল। এই চাঁদাটা কিন্তু মোট চাঁদার সমান। সেটা ছিল কি
100x²। আমি লেখালেখি একটু কম করলাম, বাট তোমরা বুঝতে পারছো আশা করি। এরপরে নর্মাল মাল্টিপ্লিকেশন, 100x², 400x, 500x, 2000। তার মানে কি 100x 2000। দেয়ারফর এটা আমরা পারি, তারপরও দেখো একটু ডিভাইডেড বাই 120। তার মানে 20 জন। তাহলে চাঁদার পরিমাণ দেয়ারফর 100 ইন্টু 20²। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ওইটা দিয়ে তোমরা ক্যালকুলেশন করো, আমরা তোমাকে দেখাই দিই। দেখো এই যে 40,000 টাকা চাঁদা। চাঁদার পরিমাণ আসলো কত? 40,000। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তাহলে আমাদের চাঁদার পরিমাণ আমরা বুঝতে পারছি এবং কতজন সেটাও বুঝতে পারলাম। এখন আসো, মোট চাঁদার 1/4 অংশ 5% হারে আর অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফা বিনিয়োগ করা হয়েছে। মোট মুনাফা নির্ণয় করো। আচ্ছা, তাহলে শর্টকাট দেখো, তোমার টোটাল ছিল 40,000, এর 1/4, একই ঘটনা। $10,000 টাকা। তার মানে সে প্রথমে 10,000 টাকা বিনিয়োগ করছে 5% হারে। তাহলে অবশিষ্ট থাকলো ডাইরেক্ট লিখলাম 40 থেকে 10,000 মাইনাস 30,000 টাকা। আচ্ছা, তাহলে একদম আমি যদি শুরুতেই বলি যে 5%-এর জন্য I1 আর তোমার 4%-এর জন্য I2। তাহলে I1 এর জন্য মূলধন ছিল 10,000, PN, N মানে 2 বছর, R মানে 5%, মানে 5/100। আর I2-র জন্য মূলধন হচ্ছে তোমার 30,000 টাইম 2 বছর আর পার্সেন্ট হচ্ছে 4, তার মানে 4/100। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে আমরা সুন্দর করে দেখার চেষ্টা করি। দেখো 1,000 ইন্টু 2 ইন্টু 0.05, 1,000 টাকা। এইভাবে সে পাইলো 1,000। এরপরে চলে যাও পরেরটা। দেখো এখানে আছে তোমার 30,000 ইন্টু 2 ইন্টু 0.04, 2,400 টাকা। 2,400। তাহলে আমার মনে হয় দেয়ারফর নির্ণীয় মুনাফা 1,000 যোগ 2,400 যোগ 3,400 টাকা। আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি যতটুকু আমরা বোঝার চেষ্টা করলাম তোমরা মনে হয় বুঝতে পারছো। তো এই যে অনেকবার কিন্তু আমরা ক্যালকুলেটর ইউজ করছি, তো ক্যালকুলেটর ইউজ কিন্তু আছে। সেখানে যদি একটি
ভুল ক্যালকুলেটর বা একটি নকল ক্যালকুলেটর নিয়ে তুমি থাকো, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক কিছু শেখার পরেও হঠাৎ করে ভুল হবে, এবং নকল ক্যালকুলেটরে ভুল চাপলে কি অ্যান্সার হবে সেগুলোও কিন্তু এমসিকিউর অপশনে থাকে। সো দ্যাট সাবধান, নকল জিনিস থেকে দূরে থাকো। কে তোর পরীক্ষা কেমন হলো? আরে পেপার ইজি ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা পরীক্ষা দিতে দিতে বন্ধ হয়ে গেছিল। দেখা একটু। আরে ভাই, এটা তো নকল ক্যাসিও, খারাপ তো হবেই। নকল করে যারা, তারা ক্যাসিও ক্যালকুলেটরসের ডিজাইন, মডেল নাম্বার, নাম সব কপি করে নিয়েছে, কিন্তু তাও সব কটাই ফেলিয়ার। কারণ অরিজিনাল ইজ অরিজিনাল, তাই সব সময় অরিজিনাল ক্যাসিও ক্যালকুলেটরস ইউজ করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এন্ড ডিউরেবল। আচ্ছা, আর একটা সুখবর, যে তোমার ক্যালকুলেটর অরিজিনাল কিনা সেটা কিন্তু তুমি নিজে চেক করতে পারবা খুবই মনোযোগ দিয়ে। স্ক্রিনে যা দেখতে পাচ্ছ সেটা ভালো করে নোট ডাউন করো এবং লিখে নাও, কারণ আমরা নকল থেকে দূরে থাকতে চাই। নকল 2 নম্বর কোনো জিনিসের সাথে আমরা থাকতে চাই না, 2 নম্বরকে ত্যাগ করতে চাই। যদি কোনো কারণে তোমার হাতে এসেও থাকে, সেটা চেক করার জন্য একটা বিরাট চান্স, এবং খুবই ভালো করে এই জিনিসটা একটু দেখে নাও এবং নোট ডাউন করে নাও। আর তোমাদের জন্য আরো একটা অফার আছে, সেই অফারটা এই যে দেখো, খুবই মনোযোগ দিয়ে অফারটাও দেখে নাও। যারা অরিজিনাল ক্যালকুলেটর, ক্যাসিও ক্যালকুলেটর কিনতে চাও, এই কোড নাম্বার ব্যবহার করে তোমরা কিনতে পারবা এবং একেবারে 10% ফ্ল্যাট ডিসকাউন্টে পাবা। এবং এইখানে একদম টু দা পয়েন্ট তোমার বর্ণনা দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে, সেটা একটু দেখে নাও। এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং নিজের এবং ফ্যামিলি এবং সবার প্রতি খেয়াল রাখবে এবং দেশের প্রতি খেয়াল রাখবে। থ্যাংক ইউ সবাইকে। বেশি বেশি অঙ্ক শিখো, অঙ্কই তোমাকে, গণিতই তোমাকে অনেক কিছু দিবে। এই স্বপ্ন নিয়ে আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, বাই।